মানে তোমরা অনেকেই মনে করতেছো যে আসলে যে আক্রমণটা হয়েছে, যে ইরানের উপরে, হ্যাঁ, ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে, এটা হচ্ছে তেলের ব্যবসার কারণে বা তেলের কারণে। তো অ্যাকচুয়ালি তেল কিন্তু মেইন রিজন না, হ্যাঁ। তেল একটা হইলো আংশিক একটা রিজন, হ্যাঁ। তেল অন্য অন্য দেশেও আছে। তো যুক্তরাষ্ট্র আসলে বা ইসরায়েল আসলে শুধুমাত্র তেলের কারণে এই ইরানের উপর এত চড়াও লেভেলের অ্যাটাকটা করে দেয়, বা এত চড়াও হয়নি তারা, হ্যাঁ, শুধুমাত্র তেলের কারণে না। এখানে মেইন রিজন হইল পারমাণবিক বোমা। ঠিক আছে, মেইন রিজনটা হইল কি, পারমাণবিক বোমা। ব্যাপারটা খেয়াল করো যে এখন পর্যন্ত আমাদের এই পৃথিবীতে 9টা দেশ আছে, হ্যাঁ, 9টা দেশ কি কি? 1 নম্বরে ধরো ইউএসএ, 2 নম্বরে কি রাশিয়া, তারপরে 3 নম্বরে ধরো কি চায়না, তারপরে 4 নম্বরে ধরো কি ফ্রান্স, তারপরে ধরো 5 নম্বরে কি এইদিকে যুক্তরাষ্ট্র, তারপরে রাশিয়া, চায়না, ফ্রান্স, তারপরে এই দেখো ইসরায়েল, হ্যাঁ, ইসরায়েল, ওকে। তারপরে ধরো এই সাইডে ধরো নর্থ কোরিয়া, তারপরে ধরো 7 নম্বরে ইন্ডিয়া, তারপরে ধরো 8 নম্বরে কি, 8 নম্বরে হইল পাকিস্তান, ওকে। আর একটা দেশ কি রাশিয়া, তারপরে এইদিকে হইল চায়না, ফ্রান্স, আর একটা হইলো ইউকে, হ্যাঁ, ইউকে। তো পৃথিবীতে এই 9টা দেশ আছে। এই 9টা দেশের কাছে কিন্তু ইউকে মানে হচ্ছে যুক্তরাজ্য, ওকে। তো এই 9টা দেশের কারণ আছে কিন্তু হচ্ছে মানে পারমাণবিক বোমা আছে, ওকে। এখন ব্যাপারটা কি, একটা পারমাণবিক বোমা তৈরি করতে গেলে বা একটা পারমাণবিক বোমা তৈরি করার জন্য মানে অনেক কিছুর উপাদান লাগে, হ্যাঁ। সেই উপাদানগুলোর মধ্যে সবচাইতে বেশি উপাদান হইল ইউরেনিয়াম। কত? ইউরেনিয়াম, এই উপাদানটা সবচাইতে বেশি লাগে। এখন ইউরেনিয়াম দিয়ে কিন্তু পারমাণবিক বোমা বানানো যায়। তো ব্যাপারটা একটা জিনিস খেয়াল করো যে ইরানের কাছে আসলে মানে পারমাণবিক বোমা নাই, ব্যাপারটা কিন্তু অদ্ভুত। কারণ দেখো, যে জিনিস ইন্ডিয়া পাকিস্তানের কাছে আসে সেই জিনিস ইরানের কাছে নাই। ইরানের কি টাকা পয়সার অভাব? ইরানের কিন্তু তেল আছে, মানে কিন্তু টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব না। মেইন জিনিসটা হইল যে এই তোমরা যদি একটু খেয়াল করো দেখবা যেগুলা শক্তিশালী দেশ আছে, বিশেষ করে যেগুলা হচ্ছে ইউরোপের দেশ আছে, তারা চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে কি থাকুক, পারমাণবিক বোমা থাকুক। এখন পারমাণবিক বোমা থাকলে কি হয় জানো? এইখানে একটা থিওরি আছে, নিউক্লিয়ার ডিটারেন্স থিওরি আছে। নিউক্লিয়ার ডিটারেন্স থিওরিতে বলা হয় যে তুমি যদি আমাকে বোমা মেরে দাও, আমিও তোমাকে বোমা মারবো, যদি আমার কাছে দুইজনের কাছেই পারমাণবিক বোমা থাকে। তোমরা কোনোদিন কি দেখছো নর্থ কোরিয়ার সাথে এই কি বলে ইউএসএর ঝামেলায় চলে গেছে? নর্থ কোরিয়া, কিং জং উনও তো ওইখানে একনায়কতন্ত্র চালাচ্ছে। তো তারা যে বলে যে যে দেশে গণতন্ত্র নাই ওই দেশে গিয়েই আমরা হচ্ছে ওই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো, ইউএসএ বলে। কিন্তু নর্থ কোরিয়াও তো মনে করো কিং জং উনকে কি মানে নির্বাচন করে জনগণ? করে না। এখানে কেন কথা বলে না? কারণ কি, ওই নিউক্লিয়ার ডিটারেন্স থিওরির কারণে ইউএসএ নর্থ কোরিয়াকে ভয় পায় যে আমি যদি নর্থ কোরিয়ার সাথে ঝামেলায় যাই, ও হচ্ছে আমাকে কি মেরে দিবে, পারমাণবিক বোমা মেরে দিবে এবং আমিও মারবো। তাইলে কি হবে, দুই দেশেরই বিশাল পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। তো পারমাণবিক বোমা কিন্তু পৃথিবীতে একবারই শুধু ইউজ হয়েছে, ওই যে 1945 সালের কোথায়, হিরোশিমা এবং নাগাসাকিতে। এরপরে কিন্তু আর কখনো এই পারমাণবিক বোমার ইউজ হয়নি। তাইলে একটা জিনিস খেয়াল করো, ইরান একমাত্র দেশ যার সাথে ইউএসএ বা ধরো এই যে ইসরায়েল, যাই বলো না কেন, এরা দুইজন, এদের দুইটার কাছেই হচ্ছে পারমাণবিক বোমা আছে। তো এরা কিন্তু যখন যুদ্ধে যায় বা কথাতে যায় কার কাছে, ইরানের সাথে, ইরানের কিন্তু সেই সক্ষমতা নাই। কি সক্ষমতা নাই? দেখো, মেইন জিনিসের সক্ষমতা, পারমাণবিক বোমার সক্ষমতা নাই। তাইলে কি হয়, ব্যালেন্স অফ পাওয়ারটা ঠিকঠাক নাই। ধরো ইরানের যে শক্তি আছে তার থেকে বেশি শক্তি আছে ইউএসএ এবং ইসরায়েলের। তাইলে কি হইতেছে, ইউএসএ এবং ইসরায়েল এরা চাইবে যে আমরা ইরানের সাথে যুদ্ধে যাইতেই পারি, ইরানকে ঝামেলার মধ্যে ফালাইতেই পারি, কারণ ইরানের সেই ক্ষমতা নাই। কোন ক্ষমতা? এই যে যেটা নর্থ কোরিয়ার আছে, অর্থাৎ পারমাণবিক বোমার ক্ষমতা নেই। এখন এই কনসেপ্টটা ইরান নিজেরাও জানে। এখন ইরান নিজেরা জানার পরে ইরানরা কি করলো, যে আমরা এখন পারমাণবিক বোমা বানাবো। পারমাণবিক বোমা বানানোর জন্য লাগে হলো ইউরেনিয়াম 235, ওকে। এটা একটা উপাদান লাগে, তোমাদেরকে বুঝাইতেছি না, আরো কমপ্লেক্স জিনিস আছে, এটা জাস্ট এটা মনে রাখো। তো ইউরেনিয়াম 235 যেটা আছে, এইটা পৃথিবীতে যেটা পাওয়া যায়, মানে মেইন যে ইউরেনিয়াম পাওয়া যায়, ওইটার বোমা বানানোর জন্য যে জিনিসটা দরকার সেটা থাকে হইল 0.07% বা 0.7% অনেক সময় হয়। তো এই যে এই অংশটা থাকে, এটা হলো বোমা বানানোর জন্য, মানে এটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়। মানে ইউরেনিয়ামের মধ্যে এই জিনিসটা যেটা পাওয়া যায়,
ইউরেনিয়াম 235, এটা 0.07%। এখন এই 0.07%কে তুমি যখন 90%-এ কনভার্ট করতে পারবা, তখনই তুমি পারমাণবিক বোমা বানাইতে পারবা। এখন একটা জিনিস খেয়াল করো, এই কাজটা এই দেশগুলা করছে মানে কি, ইরানেরও সেই বিজ্ঞানী আছে, সেই ক্ষমতা আছে, সেই জিনিসগুলো আছে। এখন ইরানও কিন্তু এটা অনেক আগে থেকে প্রসেস শুরু করছে। এখন এই প্রসেসটা শুরু করার কারণে 2015 সালের দিকে গিয়ে ইরানের সাথে একটা জয়েন্ট কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান নামে একটা চুক্তি করা হয়। এই জয়েন্ট মানে কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যানের মেইন কিছু শর্ত ছিল যে তুমি যদি এই 90%-এর রাস্তায় যাইতে চাও, তাইলে আমরা তোমাকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিব। কেমন টাইপের নিষেধাজ্ঞা? যে তুমি হইলো তেল রপ্তানি করতে পারবা না, 1 নাম্বার। তেল রপ্তানি বিভিন্ন দেশের সাথে করতে পারবা না। কেমনে করতে পারবা না? কারণ আমরা তোমার সাথে ব্যাংকিং চ্যানেলগুলো বা ব্যাংকিং সেক্টরগুলো অফ করে দিব। তার মানে ব্যাংকিং সুবিধা পাবা না, বিভিন্ন দেশে তোমাকে বেশি শুল্কে তেল রপ্তানি করতে হবে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। তো এই ধরনের আমরা নিষেধাজ্ঞা দিব তুমি যদি এই বোমা বানানোর কাজ শুরু করো। এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আরও নানান টাইপের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন এই জয়েন্ট কম্প্রিহেনশন প্ল্যান অ্যাকশন ইরান স্বাক্ষর করে দিছে যে ঠিক আছে, আমি এই 90%-এর দিকে আগাবো না, কিন্তু আমি একটা নির্দিষ্ট পরিমাণে জিনিস মজুত করব। সেটা কত পরিমাণ? সেটাতে এই চুক্তিটাতে বলা হয়েছে 2015 সালে যে তুমি 300 কেজি পর্যন্ত এই যে ইউরেনিয়াম কত 235 এটা মজুত করতে পারবা, এবং এই পার্সেন্টেজটা সবসময় তোমার 20%-এর নিচে থাকতে হবে। অর্থাৎ তুমি নর্মাল কিছু কাজে, হ্যাঁ, ক্ষেপণাস্ত্র তৈরি, এই সমস্ত নর্মাল কিছু কাজের জন্য এই ইউরেনিয়াম ব্যবহার করতে পারবা, কিন্তু 90% এটার এই লেভেলে তুমি যাইতে পারবা না। এখন ঠিক আছে, এটা 2015 সাল থেকে চলতেছিল, চলতে কি হয়েছে, 2018 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় প্রথমবার আসলো, তখন কি করছে ডোনাল্ড ট্রাম্প? এই চুক্তি থেকে বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছে জানো? এই চুক্তিতে থাকার কারণে ইরানের উপর আমেরিকারা বা ইউরোপিয়ান যে দেশগুলো আছে, মানে আমেরিকানরা কিন্তু শুধু ওরা একা না, ইউএস অ্যালায়েন্স বলা হয়। ইউএস অ্যালায়েন্সে হচ্ছে ইউএস আছে, তারপরে এই যে ইসরায়েল আছে, তারপরে গলফ সাগরের মানে ওই যে পারস্য উপসাগর যেগুলো আছে, যে কাতার, বাহরাইন, তারপরে হচ্ছে এই যে কি বলে সৌদি আরব, এরা কিন্তু ইউএসের দিকের লোক। তো এরা কি করছে, এরা সবাই মিলে মানে ওই 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 ইয়া যখন ক্ষমতায় আসছে, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসছে, তখন যে চুক্তিটা হয়েছে ওইটা থেকে আর কি বের হয়ে গেছে। ঠিক আছে, এখন বের হয়ে যাওয়ার পরে এই যে ইউএস অ্যালায়েন্সের যে দেশগুলো আছে এরা মোটামুটি নিষ্ক্রিয় হয়ে গেছে, মানে ওইখানে ইউএসএ যা বলবে তাই। তো ইউএসএ যখন বের হয়ে গেছে তখন আর ওইটার অত পাওয়ার থাকলো না বা অত পাওয়ার নাই। এখন বের হওয়ার পরে কি করছে, ইরানের উপরে তারা বিভিন্ন টাইপের নিষেধাজ্ঞা দিছে। নিষেধাজ্ঞাগুলো কেমন টাইপের, যে ধরো তোমাদের উপরে আমরা এই তেল রপ্তানিতে বিভিন্ন নিষেধাজ্ঞা দিলাম, ব্যাংকিং সেক্টরে, মানে যেগুলা শর্ত ছিল যে তুমি বোমা বানাইতে পারবা না, তাইলে তুমি অন্য দেশের সাথে বাণিজ্য করতে পারবা, কোনো সমস্যা নেই। এই টাইপের কিন্তু বিষয়গুলা মানে ওই চুক্তির মাধ্যমেই ছিল। ঠিক আছে, তাইলে কি হইলো, যখন বের হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প এই ধরনের নিষেধাজ্ঞাগুলো দেওয়া শুরু করলো, যে আমি তো আর এই যে জয়েন্ট কম্প্রিহেনশন অ্যাকশন প্ল্যান এটার মানে ইয়াতে নাই, হ্যাঁ, জয়েন্ট কম্প্রিহেনশন মানে অ্যাকশন প্ল্যান, হ্যাঁ, এইটা আর কি কম্প্রিহেনশন অফ অ্যাকশন প্ল্যান। তো এই চুক্তিটাতে তো আমি আর নাই, এই চুক্তিতে নাই মানে ইরানের উপর আমি বিভিন্ন নিষেধাজ্ঞা দেবো। তো ডোনাল্ড ট্রাম্প ওইভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে, তখন ইরানরা কি করলো, ওরা পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করে দিল। এই যে 0.7% থেকে 2025 সালে এসে 2025 সালের ডিসেম্বর মাসে এসে হচ্ছে পারমাণবিক যে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যেটা আছে, হ্যাঁ, IAEA, এরা কি করছে, একটা রিপোর্ট প্রকাশ করছে। সেই রিপোর্ট প্রকাশে দেখা গেছে যে ইরান এই 07কে নিয়ে গেছে কততে, 60%-এ। কত পার্সেন্ট? 60%, যেটাকে বলা হয় মিড ইন রিস্ক এই যে ইউরেনিয়াম 235। মনে করো এই 90%-এর নাম হলো হাই এন্ড রিস্ক ইউরেনিয়াম 235। তো মিড এন্ড রিসে যাওয়া মানে কি জানো, যে তুমি শুধুমাত্র লাস্ট ধাপের আগে আসো। তার মানে ইরান পারমাণবিক বোমা বানানোর লাস্ট ধাপের একদম আগের ধাপে ছিল। লাস্ট ধাপের আগের ধাপে মানে কি, যে তারা যদি আরেকটু ট্রাই করে, আরেকটু ট্রাই বলতে কি, তারা যদি প্রযুক্তিগতভাবে ট্রাই করে এবং তাদের যে মানে সায়েন্টিস্টরা আছে ওরা যদি আরেকটু চেষ্টা করে, তাইলে ওরা পারমাণবিক বোমা বানায় ফেলতে পারবে। তাইলে যখন ইরানের কাছে একটা পারমাণবিক বোমা থাকবে, সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে কারা জানো? সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে হলো ইসরায়েল। কারণ ইসরায়েল যে মানে কন্ট্রোল প্ল্যানটা করে, বা এই ইসরায়েলের সাথে তো হচ্ছে ইউএসএর আছে, এরা যে প্ল্যানটা করে এটা মূলত মধ্যপ্রাচ্যকে নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য। কারণ মধ্যপ্রাচ্যের তেল ছাড়া
মূল কথা যেটা, এছাড়া এরা চলতে পারবে না। সো ইসরায়েল যদি একবার পারমাণবিক বোমা বানায় ফেলে তাইলে কিন্তু ইসরায়েলকে এই যে ধুমধাম এখন যে অ্যাটাক করতেছে, হ্যাঁ, এগুলো আর করতে পারবে না। কারণ তোমার কাছে পারমাণবিক বোমা আছে মানে কি, তুমি পারমাণবিক বোমার পাওয়ার কেমন জানো, যে তুমি যদি পারমাণবিক বোমা একটা জায়গায় মারো, ওই জায়গা থেকে 20 কিলোমিটার পরে যে বিল্ডিংটা আছে মানে যেখানে মারা হবে ওর আশেপাশে এই যে এরকম তো গোল একটা রিয়াকশন তৈরি হয়, হ্যাঁ, ওকে। তো এই যে এইখানে যদি মারা হয় এর আশেপাশে 20 কিলোমিটার পর্যন্ত যে বিল্ডিংয়ে থাক না কেন সেই বিল্ডিং সেকেন্ডের মধ্যে ধসে পড়বে, এবং প্রায় এর থেকে 3 গুণ, মনে করো 20 কিলোমিটারের সাথে 3 গুণ করলে কত হয়, 80 কিলোমিটার পর্যন্ত যে মানুষজন আছে মারা যাবে অথবা পঙ্গু হয়ে যাবে। তার মানে মোটামুটি ধরো 80 কিলোমিটার এলাকা পুরো ধ্বংস শুধুমাত্র একটা মারার কারণে। তো যখন পারমাণবিক বোমা মারবা তুমি তো একটা মারবা না, কমপক্ষে 2-3টা মেরে দিবা। তার মানে ধরো ইউএসএতে যদি তুমি 2-3টা মেরে দাও আর যদি এই কি বলে ইসরায়েলে 2-3টা মেরে দাও তাইলে কিন্তু দেশই ধ্বংস হয়ে যাবে। তাইলে ব্যাপারটা কি হইলো, এই ভয়ে কেউ কাউরে কিন্তু পারমাণবিক বোমা মারে না, মানে পৃথিবীতে কেউ কাউকে পারমাণবিক বোমা মারবে না ওই নিউক্লিয়ার ডিটারেন্স থিওরির কারণে, কেউ কাউকেই জীবনে মারবে না, ঠিক আছে। সো এই পারমাণবিক বোমা কিন্তু মারবে না, শুধুমাত্র ভয় দেখানোর জন্য এই পারমাণবিক বোমাটা তৈরি করে আর কি এক দেশ আরেক দেশের সাথে। তাইলে কি হইলো, এই ইসরায়েল এখন চিন্তা করলো যে আমাদের এটা অস্তিত্বের উপরে হুমকি হয়ে গেছে। অস্তিত্বের উপর হুমকি মানে কি, যে এখন যদি ইরানের কাছে এই শক্তি থাকে তাইলে আমরা তো শেষ। তো এই যারা আছে মানে ইহুদিরা আছে, ইহুদি বলতে ইসরায়েল যারা আছে, তো ইসরায়েলের আসলে অনেকভাবেই আটকানোর ট্রাই করছে। প্রথমত কি করছে, এরা তো আগে এই নিউজগুলো জানতো, ধরো ওই যে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যখন এই নিউজটা পাবলিশ করলো যে ইরান খুব কাছাকাছি আসছে পারমাণবিক বোমা বানানোর, এইটার আগে থেকে তো মনে করো মানে মোসাদ তো জানতো, মোসাদ হইল ইসরায়েলের গোপন সংস্থা, ওকে। তো এরা তো জানতো, ওরা খুবই ধুরন্ধর লোকজন, ওকে। তো ওরা জানতো যে এই কাজ আগে থেকে করতেছে। এখন এই কাজের সাথে, এই কাজ মানে কি বোমা বানানোর কাজের সাথে যারাই যুক্ত ইরানের তাদেরকেই ওরা বিভিন্নভাবে মেরে ফেলতো। মানে ধরো যে কোনো সায়েন্টিস্ট ও ঘুমাইতেছে, দেখা গেছে ওর উপরে ঘুমের মধ্যে ওকে হেডশট করে মেরে ফেলছে, যে কেউ গিয়ে মেরে ফেলতো। তো বারবার এরকম করে আটকানোর ট্রাই করা হইতো। তুমি চিন্তা করো 2018 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত কত টাইম, এখানে 2 বছর 5 বছর 7 বছর টাইম ধরে, 7 বছর টাইম ধরে মোটামুটি ইরান ট্রাই করতেছে। এই 7 বছরে কমপক্ষে 10 থেকে 12টা সায়েন্টিস্টকে মেরে ফেলা হয়েছে এইভাবে, যে এই প্রজেক্টে যায় তাকেই মেরে ফেলা হয়। তাইলে কি হয়, যে আবার নতুন করে শুরু করতে হয় এইভাবে ব্যাপারটা। তারপরেও তারা কাছাকাছি লেভেলে চলে আসছে। এখন আসার কারণে কি হয়েছে দেখো, 2026 সাল, এই যে কিছুদিন আগে এই যুদ্ধবিরতি চুক্তি আরও বিভিন্ন টাইপের চুক্তির অফার দিছে যে তোমরা এই জিনিসগুলো আর বানাইতে পারবা না। ওই যে তোমরা কিছুদিন আগে দেখলাম না আরও একটা অ্যাটাক হয়েছে, কেন অ্যাটাক হয়েছে, যে মানে এর আগেও তো ইসরায়েল আর হচ্ছে যুক্তরাষ্ট্র দুইজন মিলে ইরানের ওপর বোমা হামলা করছে ইরানের পাহাড়গুলোতে। কেন করছে, কারণ ওই পাহাড়ের নিচেই এই কাজগুলো চলতেছিল। তো ব্যাপারটা কি, কোনো একটা দেশ যখন এই ধরনের ফর্মুলাগুলো অর্জন করে তাদেরকে মেরে ফেললেও আসলে তারা পরবর্তীতে এটা বানাতে পারবে। কারণ যারা একবার ফর্মুলা জেনে যায়, একটা বিজ্ঞানী মারা গেল, নো প্রবলেম, বিজ্ঞানী আরও ইরানে তৈরি হবে, নো প্রবলেম, বিষয়টা তেমন। তো এই ফর্মুলাটা কিন্তু ওরা জেনে গেছে, মোটামুটি 60% গেছে, মানে 90% যাইতে আর বেশি টাইম লাগবে না। তো এই প্রজেক্টটাকে যদি আগামী 3-4-5 বছরের জন্য বন্ধ করতে হয় তাইলে তাদের কি করতে হবে, যে সবচাইতে যে বড় লিডার বা যে দেশকে নেতৃত্ব দিচ্ছে তাকে মেরে ফেলতে হবে, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু মানে বেসিক্যালি বোমা হামলা করা শুরু হয়েছে, এবং মানে বাধ্যবাধকতামূলকভাবে ইরানে তাদের হামলা বাধ্যতামূলক হয়ে গেছে। কারণ ইরানে যদি হামলা না করে আগামী 1 বা 2 বছরের মধ্যে যদি আয়াতুল্লাহ খামেনি পাওয়ারে থাকে তাইলে সে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যাবে। এখন ইরানের কাছে পারমাণবিক বোমা থাকা মানে কি, ইরান আর কাউরেই গুনবে না। কারণ কি, মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে, মধ্যপ্রাচ্যের কোনো দেশ, সৌদি আরব বলো, ওই পাশে কাতার, কুয়েত, যা বলো না কেন, আরব উপসাগরের যত দেশ আছে কারো কাছেই কিন্তু পারমাণবিক বোমা নাই। তার মানে যদি পারমাণবিক বোমা একবার ইরান পেয়ে যায় তাইলে কি ও ওয়েস্টার্ন কান্ট্রি বলো, যে কোনো দেশ বলো, তাদেরকে আর কোনো হাতে ধরবে, গুনবে? কখনোই আর গুনবে না। তো এই যে ভয়, এই ভয় ভীতির কারণে বাধ্যতামূলকভাবেই মানে আয়াতুল্লাহ খামেনিকে টার্গেট করা হয়েছে যে তাকে মেরে ফেলতেই হবে, এছাড়া আর কোনো অপশন নাই। কারণ তাকে মেরে ফেললে এর প্রজেক্টটা লেট হবে, বা এই প্রজেক্টের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলা কমে থাকবে। এখন দেখো, এই যে ইরানে তোমরা কিছুদিন আগে তোমাদের ক্লাসে আমি দেখাইলাম না যে 1 টাকা সমান সমান ইরানের কত লাখ, হ্যাঁ, মানে $1 সমান সমান ইরানের কত, 1,24,000, হ্যাঁ, মানে
$1 সমান সমান ইরানের হচ্ছে 1,24,000 টাকার সমান, এটা তো দেখাইলাম। তো এই মুদ্রাস্ফীতিগুলোও করে দেওয়া হয়েছিল, বা মুদ্রাস্ফীতি রাজনৈতিকভাবে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল যে যাতে করে এই প্রজেক্টের কাজটা বা এই প্রজেক্টটা অফ থাকে। হ্যাঁ, তো কারণ কি এই প্রজেক্টটা অনেক ব্যয়বহুল প্রজেক্ট, এতে প্রচুর পরিমাণে টাকা লাগে, প্রচুর পরিমাণে জিনিসপাতি কিনতে হয় বাইরে থেকে। তো এই জিনিসগুলা নর্মালি অনেকভাবে ইরানের ট্রাই করা হয়েছে, তাদের নিজেদের মধ্যে কোন্দল লাগায় দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। সব প্ল্যান ফেল হওয়ার পরে লাস্ট প্ল্যান আসছে যে আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলতে হবে। তো যার কারণে কিন্তু এই স্ট্রাইকটা হয়েছে। ওকে, এটা হলো মেইন রিজন ইরানে স্ট্রাইক হওয়ার, বা ইরানের আয়াতুল্লাহ খামেনি নিজে জানতো যে তাকে এই প্রজেক্টে যারাই হাত দিছে, মনে করো এর পরবর্তীতেও যারা এই পারমাণবিক বোমা বানার প্রজেক্টে হাত দিবে তাদেরকেই সেমভাবে মেরে ফেলা হবে। যখন কোনো একটা মনে করো প্ল্যান সাকসেসফুলি ডিল করতে পারবে না, ঠিক তখনই দেখবা ইরান হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে পৃথিবীর সামনে আবির্ভূত হবে, এবং তখনই আর ইরানের সাথে মনে করো আর লাগবে না। তোমরা দেখবা এই যে আগে কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে ওই ইয়ার সাথে লাগতো বারবারই, নর্থ কোরিয়ার সাথে। নর্থ কোরিয়া যখনই এই পাওয়ারফুল হয়ে গেছে তখন আর ওদেরকে নিয়ে একটা কথাও বলে না। সেমভাবে দেখবা ইরানের সাথে পরে আর যুক্তরাষ্ট্র লাগবে না। ঠিক আছে, সো এইটা হচ্ছে মেইন একটা বিষয়, যে এইখানে যুদ্ধটার মেইন একটা বিষয়। এছাড়াও আরও কিছু বিষয় আছে, সেটা হলো মানে সেটাকে কি বলা হয় যে প্রক্সি ওয়্যার মানে একটা জিনিস আছে। প্রক্সি ওয়্যার বিষয়টা কেমন, মানে প্রক্সি ওয়্যার কথাটা কি জানো, যে কোনো একটা দেশ, দুইটা দেশ ধরো যুদ্ধ করতেছে, ব্যাপারটা কেমন, ধরো যুদ্ধ করতেছে এইখানে ধরো পাকিস্তান আর হচ্ছে আফগানিস্তান, এই দুইটা দেশ যুদ্ধ করতেছে। ঠিক আছে, এখন এর মধ্যে ইন্ডিয়া গিয়ে এই আফগানিস্তানকে সাহায্য করতেছে, পাকিস্তানকে ধরো চায়না গিয়ে সাহায্য করতেছে। তো এই যে ইন্ডিয়া এবং মানে ইন্ডিয়া আর এই যে চায়না, এরা কিন্তু সরাসরি যুদ্ধে নাই, মানে এরা কোনো দেশকে সাহায্য করতেছে। তার মানে এই যে চায়না আর হচ্ছে ইন্ডিয়া, এরা দুইজন প্রক্সি ওয়্যারের মধ্যে আছে। তো এইরকম প্রক্সি ওয়্যার সিস্টেমটাও মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে। কেমনে শুরু হয়েছে তুমি যদি খেয়াল করো, সৌদি আরব বলো, তারপরে ওমান বলো, মানে যে দেশগুলাই আছে না কেন, মুসলিম কান্ট্রির যে দেশগুলাই আছে সবগুলা কিন্তু ইরানের বিপক্ষে, শুধুমাত্র কয়েকটা বাদ দিয়ে, ধরো ইয়েমেনের হুতি, হ্যাঁ, তারপরে এরকম কয়েকটা সংগঠন বাদ দিয়ে বাকি সবাই ইরানের বিপক্ষে চলে গেছে। তার মানে এখানে কিন্তু অলরেডি একটা প্রক্সি ওয়্যার চলতেছে। এখন এই যে এইখানের যে প্রক্সি ওয়্যারটা, এটাকে ট্যাকেল দেওয়ার জন্য একটা অ্যালায়েন্স তৈরি করা দরকার। অ্যালায়েন্সটা কেমন, একটু ওয়েট করো তো, কল দেয় কে। ওকে, তো এই এক্সেস অফ অ্যালায়েন্স বা অ্যালায়েন্স যে তৈরি করা, এই অ্যালায়েন্স তৈরি করার কাজটাও হচ্ছে ইরান শুরু করে দিয়েছিল, যে আমাদের আশেপাশে যে দ্বারা আছে, হ্যাঁ, তাদেরকে আমাদের একসাথে একত্রিত করতে হবে। তো এই কাজগুলোও তারা অলরেডি শুরু করে দিচ্ছিল। তার মানে কি দেখো, একদিকে তারা অ্যালায়েন্স তৈরি বা জোট তৈরি করতেছিল, আর একদিকে বোমা বানানোর কাজে শেষের দিকে ছিল। তার মানে ইরান মোটামুটি আগামী 3-4-5 বছরের মধ্যে, ধরো 2030 সালের মধ্যেই পারমাণবিক শক্তিধর একটা দেশ হয়ে যাইতো, এবং এই মোটামুটি ধরো ওরা মানে একটা অ্যালায়েন্সও, খুব ভালো একটা অ্যালায়েন্সও তৈরি করতে পারতো। তখন কিন্তু আর এই যে ওয়েস্টার্ন বা পশ্চিমা জিনিস ওই ইরান বা মধ্যপ্রাচ্যে গিয়ে কোনো কিছু করতে পারতো না। তাইলে এই সব কিছু বিবেচনা করে ইরানের ওপর হামলা করাটা বাধ্যতামূলক হয়ে গেছিলো। ঠিক আছে, আর একটা এটা নিয়ে ফ্যাক্ট আছে, সেটা হলো তোমাদের হরমুজ প্রণালী। ওকে, তো এই হরমুজ প্রণালী হচ্ছে আসলে কেমনি কি কাজ করে। তো হরমুজ প্রণালীটা তেমন কিছু জিনিসটা, হরমুজ প্রণালীটা হইলো যে এটাতে হচ্ছে ইরানরা নিজেদের দেশের তেল এবং যে তেলগুলা ইউরোপিয়ান কান্ট্রিতে যায় সেগুলাই হরমুজ প্রণালীটা ব্যবহার করে মানে চলে আসে। ওকে, মানে মূল কথা হলো মধ্যপ্রাচ্যের যত তেল আছে, এই মধ্যপ্রাচ্যের যে তেলগুলা, ওকে, মধ্যপ্রাচ্য বলতে ওই যে আরব উপসাগরের আশেপাশের যত দেশ আছে সবগুলা তেলগুলা বের হয়ে ইউরোপিয়ান কান্ট্রিতে ঢোকে। এখন এই মধ্যপ্রাচ্যের যত তেল, তার মানে কি ইরানেরও তেল। ইরান সবচাইতে তেলের ব্যবসা করে কার সাথে বেশি, চায়নাদের সাথে বেশি। তার মানে হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, মেইন লস কার হবে জানো, মেইন লস হবে ইরানেরই। ঠিক আছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া কোনো বিষয় না, বন্ধ করে আবার বেশিক্ষণ রাখতে পারবে না। কারণ কি, ইরান যদি ওই হরমুজ প্রণালীটা বন্ধ করে দেয়, তোমরা দেখবা ইউএসের ওই যে সৌদি আরবে হামলা হচ্ছে, কোথায় হামলা হচ্ছে, ইউএসের যে বেস ক্যাম্প আছে বা ইউএসের যে নৌ ক্যাম্প আছে, সেনাবাহিনী ক্যাম্প আছে ওইগুলাতে। তো ইউএসএরা কি করছে, প্রত্যেকটা দেশেই মধ্যপ্রাচ্যের যেগুলো তাদের অ্যালায়েন্স বা তাদের যে ইউএসের সাথে যারা সমর্থক আছে তাদের দেশে একটা করে ঘাঁটি বানায় রাখছে। এখন এই ঘাঁটিগুলো কি করবে, যখন এই মানে
কি বলে হরমুজ প্রণালীতে যখন হচ্ছে বাধা দিবে বা হরমুজ প্রণালী যখন বন্ধ করার ট্রাই করবে, তখন ওই ডিরেক্ট এসে ওখান থেকে যে ধরো একটা সেনাবাহিনীর দল হচ্ছে সৌদি আরবে আছে, একটা কাতারে আছে, একটা কুয়েতে আছে, এই জায়গা থেকে ওরা সুন্দর করে চলে আসবে, এসে ইরানের সাথে সরাসরি যুদ্ধ বাধায় দিবে। সো এই জন্য বেশিক্ষণ হরমুজ প্রণালী বন্ধ করে রাখবে না। আর হরমুজ প্রণালী বন্ধ করলে মোটামুটি চীন অফ হয়ে যাবে, চীনে তেল রপ্তানি অফ হয়ে যাবে। কারণ চীন হচ্ছে শুধুমাত্র ইরান থেকে তেল কেনে, আর চীনের আর ইরানের খুব ভালো সম্পর্ক। এখন দেখো, তুমি কি চাবা যে তোমার একটা প্রবলেমের কারণে তোমার বন্ধুর কোনো একটা দেশের সমস্যা হয়ে যাক? মানে ইরান কখনো চাইবে না যে আমার প্রবলেমের কারণে চায়নার কোনো সমস্যা হয়ে যাক। তো এই জন্য হরমুজ প্রণালী চায়নারা নিজেরাই বন্ধ করবে না। আর ইরানে যেহেতু নিজেদের মুদ্রাস্ফীতি বা নিজেদের এই যে বড় বড় প্রজেক্টগুলা তাদের দেশকে চালানোর জন্য তাদের তেল রপ্তানি করতেই হবে, যার কারণে এই হরমুজ প্রণালীটা তারা খুলে দিবে। ওকে, তো তোমাদের পরীক্ষাতে ওই হরমুজ প্রণালী আসতে পারে, যে হরমুজ প্রণালীর আসলে মানে কোথায় অবস্থিত এতটুকু আসতে পারে, এটা দেখবা। তারপরে তোমাদেরকে তো ফ্যাক্টটা বললাম। আর এই যে হরমুজ প্রণালী, এটা আসলে বন্ধ হয় কিভাবে, হরমুজ প্রণালীটা কীভাবে বন্ধ করা হয়। তো প্রণালী তো আসলে এরকম না যে ধরো বাঁধ বসায় দিলা বন্ধ হয়ে গেল, এমন না। এইগুলাতে বেসিক্যালি সাবমেরিনে করে বোমা রাখা হয়। সাবমেরিন মানে কি, যেটা পানির নিচে মানে থাকে। ওকে, পানির নিচে বোমা রাখা যায়। তো তুমি কোনো একটা জাহাজ যাচ্ছে, সাবমেরিনটা উঠে গিয়ে ওই জাহাজে হিট করলো, জাহাজটা ফেটে গেল বা জাহাজটা ধস হয়ে গেল। সো এই টাইপের জিনিসগুলো বাধার তৈরি করা যায় আর কি। তো এটাকে এই টাইপের একটা বন্ধ করা যায়। আর একটা হইলো কি, ইরানের ছোট ছোট আছে, জাহাজ আছে, ছোট ছোট জাহাজ, ছোট ছোট স্পিড বোট আছে। এই স্পিড বোটগুলো ধুমাধাম গিয়ে অ্যাটাক করে চলে আসতে পারে। ওকে, জেট বিমানের মতো মনে করো, এইগুলা ওইভাবেই তৈরি করা হয়েছে। তো এই সমস্ত জিনিস দিয়ে আসলে হরমুজ প্রণালী মানে খুবই একটা উত্তেজক অবস্থায় থাকে। তো যদিও এটা এখন করা হয়েছে, কিন্তু বেশি দিন আর কি এটা টিকবে না, ঠিক আছে, বেশি দিন এটা থাকবে না। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের মেইন ফ্যাক্ট, হ্যাঁ, যে কেন আসলে ইসরায়েল আর ইউএসএ দুইজন মিলেই হচ্ছে ইরানের উপরে হামলা করলো, কেন নেতানিয়াহুকে মারা হইলো, হ্যাঁ, মানে সরি নেতানিয়াহু বলছি, আয়াতুল্লাহ খামেনিকে কেন মারা হইলো। তো এই যে বিষয়গুলা, এই জিনিসগুলো কিন্তু এটা হলো মেইন ফ্যাক্টর, ঠিক আছে। তো এখন তোমরা কি করবা, এই জিনিসগুলো পড়বা। আমি তোমাদেরকে মেইন যে বিষয় বা ফ্যাক্টগুলো আছে এগুলাকে নর্মাল গল্প আকারে, এগুলো কিন্তু প্রফেশনাল কোনো ক্লাস না, জাস্ট তোমাদের সাথে আমি গল্প করলাম, হ্যাঁ। তো তোমাদের যখন রিসেন্ট জিকে পড়াবো তখন হয়তো আরও ইনফরমেটিভ বইতে পড়াইতে পারবো। তো যা ইনফরমেশন দিছি এগুলো মাথায় রাখতে পারলেও আর এই ফ্যাক্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে বুঝতে পারছো এই জিনিসটা কেমনে কাজ করে বা এই জিনিসটাকে কিভাবে কি হয়, হ্যাঁ। ওকে, তাইলে এটা হইলো আমাদের সাম্প্রতিকের একটা মোটামুটি ওভারভিউ ক্লাস। ওকে, তো সাম্প্রতিকের ক্লাসগুলো এইভাবেই নেওয়ার ট্রাই করবো, যাতে করে তোমরা একটু বুঝতে পারো বা এই রিলেটেড কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কেমনে আসবে, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবা, আশা করি ইনশাল্লাহ।